बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला साय्यिदुल मुरसालिन व अला आलिहि व আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা মানুষকে মহাবিশ্বের এক মহাবিস্ময়কর সৃষ্টি হিসেবে তৈরি করেছেন। তেমনি মহাবিশ্ব এক মহাবিস্ময়কর সৃষ্টি। বিজ্ঞানের মতে আমাদের মাটির পৃথিবীর পরিধি বা বেড় হল 25,000 মাইল, এর ব্যাস 8,000 মাইল এবং ওজন হল 6-এর পরে 21টি শূন্য বসালে যা হয় তাই, অর্থাৎ 6 কোটি কোটি টন। উল্লেখ্য যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর ব্যাস 8,66,000 মাইল এবং এর ওজন পৃথিবীর ওজনের চেয়ে 3,30,000 গুণ বেশি। সূর্যের চারিদিকে রয়েছে 9টি গ্রহ এবং তাদের উপগ্রহ। পৃথিবী সূর্যের একটি গ্রহ। বস্তুত সূর্য তার 9টি গ্রহ এবং 44টি উপগ্রহ নিয়ে সৌরজগৎ গঠন করেছে। সৌরজগৎটি আবার একটি মহাজগতের মধ্যে রয়েছে, আর এই মহাজগৎটির নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। অন্ধকার রাতে তারাভরা আকাশের দিকে তাকালে উত্তর দক্ষিণে লম্বা মেঘমালার ন্যায় কুয়াশাচ্ছন্ন একটা পথের মতো দেখা যায়। একেই ছায়াপথ বা মিল্কি ওয়ে বলা হয়। এই যে মেঘের মতো বা কুয়াশার মতো দেখা যায়, এগুলো আসলে মেঘ বা কুয়াশা নয়, এগুলো হচ্ছে অসংখ্য তারার বিপুল সমাবেশ। কল্পনাতীত দূরত্বে রয়েছে বলে এইসব লক্ষ্যগুলোকে, এইসব নক্ষত্রগুলোকে মেঘের মতো মনে হয়। এই ছায়াপথটিকে একটি বিশ্ব বলা হয়েছে। এই বিশ্বটি এতই বিশাল যে কল্পনা করতেও শ্বাসরুদ্ধ হয়ে আসে। সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে এই বিশাল ছায়াপথের ভিতরে আছে। উল্লেখ্য যে মহাশূন্যে কালো গহ্বর, যেটাকে আমরা ব্ল্যাক হোল বলি, নামে একটি ভয়াবহ এবং অন্ধকারময় স্থান আছে। এর আকর্ষণ এত বেশি যে কোনো নক্ষত্র যদি এর নিকট দিয়ে যায়, তবে কালো গহ্বরে আকর্ষণে সেটি নিমেষেই তার গ্রাসে পরিণত হয়। তারপরেও মহাবিশ্বের অপর বিস্ময় হলো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকঈম। নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। এর একটি দিক আমি আলোচনা করব, সেটা হলো মানুষের মস্তিষ্ক। সত্যি অসাধারণ ক্ষমতা ও দক্ষতা মস্তিষ্কের। বিজ্ঞানীরা মস্তিষ্ক সম্পর্কে বলেছেন, যা ভিতরে রয়েছে, অর্থাৎ যে মস্তিষ্কের বা মগজের ভিতরে রয়েছে 10 লক্ষ স্নায়ু কক্ষ, যাকে আমরা নার্ভ সেলস বলি। যা প্রত্যেক কক্ষ থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম মিহি সুতার চেয়েও চিকন তন্তু বের হয়ে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এই তন্ত্রীর মধ্য দিয়ে ঘন্টায় 70 মাইল বেগে সংবাদ গ্রহণ ও নির্দেশ প্রদানের ব্যবস্থা সংগঠিত হয়ে থাকে। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে যে তথ্য জমা রাখতে পারে, মানুষের মস্তিষ্কে তার চাইতেও 1 লক্ষ গুণ বেশি তথ্য ধারণ করতে সক্ষম। সম্প্রতি বিজ্ঞানীরা মস্তিষ্ক সম্পর্কে আরও একটি আশ্চর্য খবর দিয়েছেন বা তথ্য দিয়েছেন, যে একজন সাধারণ মানুষের মাথার মগজ যে কোষগুলো, অর্থাৎ মাথার মগজ যে কোষগুলো আছে, তো মাথার মগজে যে কোষগুলো আছে, তার শতকরা 2 থেকে 3 ভাগ মাত্র সক্রিয় থাকে বলে সে চলাফেরা, খাওয়া দাওয়া, বিচার বিবেচনা ইত্যাদি
কাজ করতে সক্ষম হয় বা কাজ করে থাকে। এবং আমরা এটা বলতে পারি যে বাকি যে 97% থেকে 98% ভাগই আমরা সুপ্ত বা ডরমেন্ট থাকে মানুষের মস্তিষ্কের মধ্যে, এবং এই অবস্থায় থাকে যে বিভিন্ন অভিজ্ঞতা, পড়াশোনা এবং বাহ্যিক অনুশীলনের মাধ্যমে মানুষ তার মস্তিষ্কের সুপ্ত কোষের সাহায্যে শতকরা 8 থেকে 9 ভাগ মাত্র সে কর্মক্ষম করে তুলতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ হচ্ছে এই মহাবিশ্বের এক মহাবিস্ময়কর সৃষ্টি। একজন মানুষের দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির উপর আধিপত্য করার যোগ্যতা দিয়েছেন বিবেক বুদ্ধি, যাতে তারা দেখে শুনে গবেষণা করে সত্যকে খুঁজে বের করতে সক্ষম হয় বা খুঁজে বের করতে পারে। আর মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর দেয়া বিভিন্ন ধরনের নিয়ামত, সেটাকে আমরা বলি যে সুস্বাদু খাবার। এই খাবার গ্রহণের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে, মানুষের বুদ্ধি বাড়ে, মানুষ গবেষণা করে নতুন নতুন আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানার সুযোগ পেয়ে থাকে, এবং আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা খেয়ে বেঁচে থাকি, সেই বিষয় নিয়ে আমরা আজকে তোমাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হলো খাদ্য বা ফুড। তাহলে এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে খাদ্য বলতে আমরা কি বুঝি। খাদ্য হচ্ছে পুষ্টিকর পদার্থ যা মানুষ ও অন্যান্য প্রাণী বৃদ্ধি ও বিকাশের জন্য খেয়ে থাকে। যেসব পদার্থ আমিষ, শর্করা, খনিজ পদার্থ, পানি ইত্যাদি ধারণ করে তাকে খাদ্য বলা হয়। অর্থাৎ আমরা জীবন ধারণের জন্য যা খাই তাই হলো খাদ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে আলোচনা করব খাদ্যের শ্রেণী বিভাগ। এই খাদ্যের শ্রেণী বিভাগকে আমি 3টি ভাগে ভাগ করেছি। একটা হলো শক্তিদায়ক খাদ্য, দ্বিতীয়টি হলো শরীর গঠন, বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণকারী খাদ্য, এবং তৃতীয় হলো রোগ প্রতিরোধক খাদ্য। তাহলে আমি প্রথমটি আলোচনা করব যে শক্তিদায়ক খাদ্য, অর্থাৎ কাজভেদে খাদ্যকে আমরা 3 ভাগে ভাগ করেছি, যেটা আমি হোয়াইট বোর্ডে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে প্রথম হলো শক্তিদায়ক খাদ্য। এসব খাদ্যের প্রধান ভূমিকা হলো শক্তি ও তাপ উৎপাদন করে শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখে। শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকর্ম, যেমন আমরা বলি যে শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড ও অন্যান্য দেহযন্ত্রের ক্রিয়া, পরিপাক ক্রিয়া, মলমূত্র নিষ্কাশন ক্রিয়া এবং দৈনন্দিন জীবনে সকল কাজকর্ম সম্পাদনে শক্তি প্রয়োজন। তাহলে যে সকল খাদ্য সামগ্রী হতে শক্তি পাওয়া যায় তা হলো আমরা এখন উল্লেখ করতে চাই। যেমন শস্য জাতীয় খাদ্য, এর উৎস কি? চাল, গম, ভুট্টা ইত্যাদি। মূল জাতীয় খাদ্য, গোল আলু, মিষ্টি আলু, মেটি আলু, এগুলোকে আমরা মূল জাতীয় খাদ্য বলি। তেল বা চর্বি জাতীয় খাদ্য, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে সব ধরনের তেল, ঘি এবং মাংসের চর্বি। চিনি, গুড় ও মিষ্টি জাতীয় খাবারকে আমরা শক্তিদায়ক খাদ্য হিসাবে আখ্যায়িত করে থাকি। ক্ষয়টি হলো শরীর গঠন, বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণকারী খাদ্য। এ সকল খাদ্য মানবদেহে মূলত শরীরের কাঠামো তৈরি বা শরীর গঠন, শরীরের বৃদ্ধি সাধন এবং শরীরের ক্ষয় পূরণে কাজ করে থাকে। এসব খাদ্য এদের প্রাণীর উৎস থেকে আমরা বলতে পারি যে মাছ, ডিম, দুধ, মাছ, মাংস, এবং উদ্ভিজ উৎস যেমন আমরা ডাল,
এবং মটরশুঁটি, শিমের বীজ, এগুলো থেকে আমরা এই জাতীয় খাবার পেয়ে থাকি। 3 নম্বরটা হলো যে রোগ প্রতিরোধক খাদ্য। এসব খাদ্যের প্রধান ভূমিকা হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, নানা প্রকার রোগ ব্যাধি কিংবা অসুস্থতা হতে শরীরকে রক্ষা করে। রোগ প্রতিরোধক খাদ্যের মধ্যে রয়েছে রঙিন শাকসবজি ও ফলমূল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব যে খাদ্য উপাদানের শ্রেণীবিভাগ। এখানে খাদ্য উপাদানের শ্রেণীবিভাগ 6 প্রকার রয়েছে: শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন 6 প্রকার খাদ্য সম্পর্কে আলোচনা করব এবং সেই খাদ্যগুলোর উৎস কোন কোন খাবার থেকে আমরা পেতে পারি এবং এই খাদ্য আমাদের শরীর গঠনে কি কাজ করে সেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বলি শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি কার্বোহাইড্রেটস। শর্করা এবং এই শ্বেতসার বা কার্বোহাইড্রেট এর উৎস হলো চাল, গম, ভুট্টা, চিড়া, মুড়ি, চিনি এবং গুড় বা আলু জাতীয় খাদ্য। এইগুলোকে আমরা শর্করা জাতীয় খাদ্য বলি। তাহলে এই খাদ্যগুলো আমাদের দেহে কি কাজ করে, কি ধরনের কাজ করে? শরীরের তাপ শক্তি সরবরাহ করে, তেল বা চর্বি জাতীয় পদার্থ দহনে সাহায্য করে এবং আমাদের কাজ করতে সহায়তা করে। একজন মানুষের শরীরের মোট প্রয়োজনীয় খাদ্যের শক্তির 50 থেকে 60% আসে এই শর্করা জাতীয় খাদ্য থেকে। 2 নম্বরটা আমি এখানে বলবো, বা এখানে আমরা উল্লেখ করেছি খ দিয়ে, খটি বলবো যে আমিষ বা প্রোটিন। এর উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, মটরশুঁটি, শিমের বিচি, কাঁঠালের বিচি, বাদাম ইত্যাদি। এবং তাহলে এই আমিষ জাতীয় খাদ্য আমাদের কি কাজে লাগে? আমিষ জাতীয় খাদ্য আমাদের কি কাজে লাগে সেটা আমরা এখন দেখবো আর কি, যে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য আমাদের কি কাজে লাগে সেটা আমরা দেখব। সেটা হলো দেহের গঠন ও বৃদ্ধি সাধন করে থাকে। অর্থাৎ আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন বা বৃদ্ধি সাধন করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরের তাপ শক্তি সরবরাহ করে এবং আমাদের শরীরের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সহায়তা করে। তাছাড়া আমরা বলতে পারি যে একজন পূর্ণবয়স্ক একজন মানুষের জন্য প্রতি কেজি শরীরের ওজনের জন্য 1 গ্রাম প্রোটিনের প্রয়োজন রয়েছে। আমরা গতে বলতে পারি যে স্নেহ জাতীয় খাদ্য। এর উৎস কি? তেল, ঘি, মাখন, চর্বি ইত্যাদি। তাহলে এই চর্বি জাতীয় খাদ্য, ফ্যাটস, আমাদের শরীরে কি কাজ করে থাকে? দেহে শক্তি সরবরাহ করে, দেহের ত্বককে মসৃণ রাখে, খাবার সুস্বাদু করে। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রায় 35 থেকে 40 গ্রাম স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাটের মানুষের শরীরের জন্য প্রয়োজন রয়েছে। ঘ হলো খাদ্যপ্রাণ বা ভিটামিন। এর উৎস হলো রঙিন শাকসবজি। এখানে খাদ্যপ্রাণ বা ভিটামিনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমি আলোচনা করতে চাই তোমাদের জন্য ভিটামিন এ। তাহলে ভিটামিন এর উৎস হলো রঙিন শাকসবজি, ফল, ডিম, দুধ, কলিজা ইত্যাদি। তাহলে ভিটামিন এ মানব শরীরের কি কি কাজ করে থাকে? চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে বা বৃদ্ধি করে, ত্বকের কোষকে ভালো রাখে, শরীর গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে, হাড় ও দাঁত তৈরিতে সহায়তা করে, সংক্রামক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
প্রজনন ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে থাকে। এরপরে ভিটামিন এর পরে রয়েছে ভিটামিন ডি। এর উৎস হলো মাছের তেল, মাখন, ডিমের কুসুম এবং প্রাকৃতিক উৎস হলো সূর্যের আলো। ভিটামিন ডি আমাদের শরীরে কি কাজে লাগে? শরীরের আমরা বলতে পারি যে ভিটামিন ডি আমাদের শরীরে বিপাকে সাহায্য করে, হাড় ও দাঁত গঠনে সহায়তা করে এবং হাড় ও দাঁত গঠনের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ফসফরাস কাজে লাগাতে সাহায্য করে। প্রাপ্তবয়স্ক একজন লোকের জন্য ভিটামিন ডি তার শরীরে প্রয়োজন রয়েছে 1.5 মাইক্রোগ্রাম। এরপরে আমরা আসবো ভিটামিন ই। প্রাণীজ উৎস হলো কড লিভার অয়েল এবং উদ্ভিজ উৎস হলো বাদাম, গম, যব, সূর্যমুখী তেল, সয়াবিন তেল, পাম তেল। এবং ভিটামিন ই আমাদের শরীরে প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে, বন্ধ্যাত্ব নিবারণে সহায়তা করে থাকে। তারপরে আমরা বলতে পারি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দৈনিক প্রয়োজনীয় পরিমাণ অর্থাৎ 5 থেকে 20 মিলিলিটার ভিটামিন ই প্রয়োজন রয়েছে। তারপরে হলো ভিটামিন সি। এর উৎস হলো টক জাতীয় ফল, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, লেবু, কামরাঙা, কুল, আনারস। তাছাড়া কাঁচামরিচ, ধনেপাতা, সজনে পাতা, মূলা শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। তাহলে ভিটামিন সি আমাদের শরীরের কি কাজ করে থাকে? চর্বি ও আমিষ বিপাকে সাহায্য করে, রক্ত তৈরি করার জন্য লৌহ এবং তামাকে ব্যবহৃত করতে সাহায্য করে, চামড়া মসৃণ ও উজ্জ্বল রাখে, দাঁত ও মাড়ি সুস্থ রাখে, ক্ষতস্থান শুকাতে সাহায্য করে, সংক্রামক রোগ প্রতিরোধ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ভিটামিন বি2। এর উৎস হলো প্রাণীর উৎস হলো চর্বি বা মাংস, কলিজা, ডিম, দুধ, মাছ। উদ্ভিদ উৎস হলো আমরা বলতে পারি যে ঢেঁকিসাটা সিদ্ধ চাল, গম, যব, মটরশুঁটি, কচু শাক, আমি বলছি যে সিদ্ধ চাল, গম, যব এবং মটরশুঁটি। সাধারণত এই জাতীয় খাবারে ভিটামিন বি2 আমরা পেয়ে থাকি এবং ভিটামিন 2 আমাদের শরীরে অনেক কাজ করে থাকে। যেমন আমরা বলতে পারি শরীরে শর্করা জাতীয় খাদ্যের বিপাক ক্রিয়ায় সাহায্য করে থাকে এবং শরীরে শক্তি উৎপাদন করে থাকে। চর্বি ও আমিষ থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি সাধনে সাহায্য করে থাকে। প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে মাথাপিছু দৈনিক এই পরিমাণ খাদ্যের প্রয়োজন রয়েছে 1.4 মিলিগ্রাম। এরপর আলোচনা করব ভিটামিন বি12। এর উৎস হলো কলিজা, হৃৎপিণ্ড, মগজ, ডিম, দুধ, মাছ। এগুলো সাধারণত এই ধরনের খাবার থেকে আমরা ভিটামিন বি12 পেতে পারি এবং ভিটামিন বি12 মানুষের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন কোএনজাইম হিসাবে দেহে কাজ করে, রক্তের লোহিত কণিকার আকার স্বাভাবিক রাখে এবং প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে 2.0 মাইক্রোগ্রাম ভিটামিন বি12 এর প্রয়োজন রয়েছে। এখন আমি আলোচনা করব যে খনিজ লবণ। খনিজ লবণ এখন আমি আলোচনা করব। খনিজ লবণের মধ্যে অনেকগুলো প্রকারভেদ রয়েছে এবং প্রথমে আলোচনা করব আমি ক্যালসিয়াম।
এর উৎস হলো, প্রাণীর উৎস হলো ছোট চিংড়ি মাছ, ছোট মাছের কাঁটা, নরম হাড়, দুধ ও দুগ্ধজাত খাবার। এবং উদ্ভিদ উৎস হলো ডাল, ঢেঁড়স, সজনে এবং সবুজ শাকসবজি, কচু শাক, পালং শাক। তাহলে এই ক্যালসিয়াম আমাদের শরীরে কেন প্রয়োজন এবং এই ক্যালসিয়াম শরীরে কি কাজে লাগে, বা এই খাদ্যগুলো খেলে এই খাদ্যগুলো থেকে ক্যালসিয়াম আমাদের শরীরে কি কাজে যোগান দেয়। প্রথমত, ফসফরাসের সহযোগিতায় শরীরে বলা যায় যে শরীরের কাঠামো, হাড় ও দাঁত গঠন করে এবং তা মজবুত করে। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান এটি। হৃৎপিণ্ডের সংকোচন, প্রসারণ এবং হৃৎপিণ্ডের স্পন্দনে সাহায্য করে থাকে। তারপরে আলোচনা করব যে ফসফরাস এর উৎস হলো, প্রাণীর উৎস হলো মাছ, মাংস, দুধ, ডিম, পনির। এবং উদ্ভিদ উৎস হলো বাদাম, ডাল ও দানা জাতীয় খাদ্য। তাহলে ফসফরাস আমাদের শরীরের কি কাজ করে থাকে? যদি আমরা এই খাদ্যগুলো খেয়ে থাকি তাহলে এখান থেকে আমরা কি শক্তি পেতে পারি, বা আমাদের শরীরের কোন ধরনের কাজগুলো তারা করে থাকে? প্রথমত বলতে পারি যে ক্যালসিয়ামের সাথে মিলিত হয়ে, অর্থাৎ ক্যালসিয়ামের সাথে ফসফরাস মিলিত হয়ে হাড় ও দাঁতের তন্ত্র তৈরি এবং তা মজবুত করে থাকে। শর্করা ও চর্বি বিপাকে সাহায্য করে, শরীরে তাপ ও শক্তি উৎপাদনে সহায়তা করে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের জন্য 800 মিলিগ্রাম ফসফরাসের প্রয়োজন রয়েছে। তারপরে আমি আলোচনা করব পটাশিয়াম। পটাশিয়ামের প্রাণীজ উৎস হলো চর্বিহীন মাংস এবং দুধ। এই পটাশিয়াম আমাদের শরীরে কি কাজ করে থাকে? মাঝে মাঝে অনেক সময় দেখি পটাশিয়ামের অভাব হলে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, এবং ডাক্তার যদি আইডেন্টিফাই করতে পারে তার শরীরে পটাশিয়ামের অভাব রয়েছে, তাহলে কিন্তু সেখানে সেই ধরনের মেডিসিন তারা দিয়ে রোগীকে সুস্থ করে থাকেন। সুতরাং মানব শরীরে পটাশিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবং এরা দেহে কি কাজ করে থাকে? দেহে বিশেষ করে চর্বিহীন মাংসপেশি বৃদ্ধির জন্য এই ধরনের খাবারের প্রয়োজন রয়েছে। পেশির স্বাভাবিক নড়াচড়া বজায় রাখে এবং মানুষের শরীরে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জীবনের জন্য, বাঁচার জন্য প্রতিদিন 2.5 মিলিগ্রাম পটাশিয়ামের প্রয়োজন রয়েছে। এরপরে আমরা আসব যে আয়রন। প্রাণীজ উৎস হলো কলিজা, ডিম, ট্যাংরা মাছ, তাপসী মাছ। এবং উদ্ভিদ উৎস হলো কাঁচা আম, কচু শাক, আমরা বলতে পারি যে ফুলকপির পাতা, ডাঁটা শাক। এই ধরনের খাদ্য থেকে আমরা আয়রন পেতে পারি, যা মানব শরীরের জন্য খুবই প্রয়োজন। তাহলে এই আয়রন মানব শরীরে কি কাজ করে থাকে? রক্তের হিমোগ্লোবিনের হিম অংশ তৈরিতে এটা অত্যন্ত অপরিহার্য। এবং আমরা বলতে পারি যে একজন মানুষের জীবনে প্রত্যেক দিন 9 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন রয়েছে। তারপরে আমরা আমি আলোচনা করব আয়োডিন। এর প্রাণীজ উৎস হলো সামুদ্রিক মাছ এবং উদ্ভিদ উৎস হলো সামুদ্রিক আগাছা, আয়োডিন মিশ্রিত খাবার লবণ। এবং এই আয়োডিন মানব শরীরে কি কাজ করে থাকে? থাইরক্সিন নামক হরমোন তৈরির জন্য মানুষের শরীরে আয়োডিন অত্যন্ত অত্যাবশ্যকীয় এবং খুবই প্রয়োজন। শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য আয়োডিনের প্রয়োজন রয়েছে এবং মানুষের শরীরে 150 মাইক্রোগ্রাম এই আয়োডিনের প্রয়োজন রয়েছে। মানুষের শরীরে 150 মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন রয়েছে। তাহলে এখন আমরা
আলোচনা করব পানি। পানি মানব শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। পানি ছাড়া আমরা চলতে পারি না। এজন্য আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। অর্থাৎ দৈনন্দিন জীবনে পানি যে কত প্রয়োজন, যদি কোনো বাসা বাড়িতে একদিন পানি না থাকে, অন্যান্য কিছু না থাকলে মানুষ চলতে পারে, কিন্তু পানি না থাকলে মানুষের পক্ষে সেখানে বসবাস করা, জীবন ধারণ করা আদৌ সম্ভব নয়। এখানে পানি বলতে আমরা বিশুদ্ধ পানিকে বোঝাবো। তাহলে পানির কাজগুলো কি? মানবদেহে যে কোনো রাসায়নিক পরিবর্তনে সাহায্য করে থাকে, গ্রহণীকৃত খাবার হজম এবং শোষণ, সংগ্রহণ ও মল নিঃসরণে সহায়তা করে থাকে, শরীরের তাপমাত্রা রক্ষা করে, শরীরে এক স্থান হতে অন্য স্থানে পুষ্টি উপাদান পৌঁছায় দিয়ে থাকে বা পৌঁছায়, শরীরের জোড়া অংশ নড়াচড়া করাতে সাহায্য করে, শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেয় এবং প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে 3 থেকে 4 লিটার দৈনন্দিন পানির প্রয়োজন রয়েছে। পরিশেষে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হলো প্রত্যেকের বাড়িতে খাদ্য তালিকা রাখা প্রয়োজন, যাতে প্রত্যেক দিন খাদ্যের 6টি উপাদান বিদ্যমান থাকে এবং বাড়িতে আমরা পরিবারের প্রত্যেকে যাতে সকাল, দুপুর এবং রাত্রে খাদ্য তালিকা এমনভাবে নির্ধারণ করতে হবে, তৈরি করতে হবে যেন 6টি খাদ্য উপাদানই আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি। আর 6টি উপাদানে মিলে আমরা এই খাদ্যকে বলি সুষম খাদ্য। অর্থাৎ যদি প্রত্যেকদিন আমরা 6টা খাদ্য খাই, 6 প্রকার খাদ্য আমরা খাই, তাহলে আমাদের সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট আমাদের দেহের জন্য পূরণ হবে এবং সেইভাবে আমাদের খাদ্য তালিকা প্রত্যেকের বাড়িতে করা উচিত বা প্রয়োজন। যদি আমরা শরীর সুস্থ রাখতে চাই, আমরা যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাই, তাহলে এই জাতীয় খাবারগুলো আমাদের দৈনন্দিন খেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা খাদ্য তালিকা এইভাবে আমরা প্রণয়ন করতে পারি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি এভাবে খাদ্য গ্রহণ করে থাকে দৈনন্দিন, তাহলে সে ব্যক্তি অবশ্যই সুস্থ থাকবে। যেটা আমি তোমাদের সামনে এখন প্রকাশ করতে চাই, বলতে চাই। সকালে 2টি পাতলা রুটি, 1 কাপ অথবা 1 বাটি অথবা 2 বাটি সবজি, 1টি ডিম। যদিও আগে আমরা ডিমের কুসুম খেতাম না, কিন্তু এখন বিজ্ঞানীরা বলেন যে 1টি ডিম খাওয়া যাবে এবং ডিমের কুসুমও খাওয়া যাবে। সেই ক্ষেত্রে সকালবেলা আমরা 2টি পাতলা রুটি, 1 বা 2 বাটি সবজি এবং 1টি ডিম আমরা সকাল নাস্তা এটা রাখতে পারি। সকাল 11টায় 1টি ফল আমরা খেতে পারি অথবা হালকা বিস্কিট বা অন্য কোনো হালকা খাবার আমরা খেতে পারি, যাতে পেট, পাকস্থলী খালি না থাকে। এবং দুপুর 2টায়, যেটাকে আমরা দুপুরি খাবার বলি, লাঞ্চ বলি, সেখানে 2 কাপ ভাত, 1 অথবা 2 বাটি সবজি এবং 1 পিস মাছ, ডাল এবং পর্যাপ্ত সালাদ আমরা খেতে পারি। বিকাল 5টায় বিস্কিট এবং 1 কাপ চিনি ছাড়া চা, লাল চা আমরা খেতে পারি এবং রাত 8টায় আমরা 2 কাপ ভাত অথবা 2টি রুটি, সবজি, ডাল এবং 1 পিস বা 2 পিস মাংস আমরা খেতে পারি এবং সর্বশেষ রাত্রে ঘুমানোর আগে রাত 11টার দিকে আমরা 1 কাপ দুধ খেতে পারি। এইভাবে যদি আমরা প্রত্যেকেই আমরা সুস্থ থাকার জন্য, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যদি আমরা এই 4টি অবলম্বন করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা সুস্থ থাকতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডে খেয়াল করো। এখানে আমি একটি বৃত্তাকার ঘরের মধ্যে আমি তোমাদের খাদ্য তালিকা একটু দিয়েছি। এখানে দেখো, আমি এখানে 4টে ভাগে ভাগ করেছি। এই বৃত্তটিকে আমি 4 ভাগে ভাগ করেছি। এখানে দেখো, আমি 1 ভাগে রেখেছি ভাত এবং
আমি 2 ভাগে রেখেছি সবজি, অর্থাৎ শর্করা তুমি খাবে, একটা প্লেটে তুমি 4 ভাগ করে নিবে, সেই 4 ভাগের 1টি অংশে তুমি ভাত রাখবে এবং 2টি অংশে তুমি সবজি রাখবে এবং আরেকটি অংশে তুমি প্লেটের এক পাশে মাছ অথবা মাংস এবং ডাল রাখবে। এবং এই ধরনের খাবারগুলোর সাথে তুমি যদি পর্যাপ্ত সালাদ খাও, অর্থাৎ সালাদ যত খাবে কোনো সমস্যা নেই, পর্যাপ্ত সালাদ খেয়ে তোমার পেটটা ভরে ফেলতে হবে এবং একটা অংশ রেখে দেবে পানি খাওয়ার জন্য। এবং ভাত খাওয়ার মিনিমাম 20 থেকে 30 মিনিট পরে তোমাকে পানি খেয়ে দিতে হবে। এবং খাওয়ার মধ্যে যদি তুমি পানি খাও, যদি এই ধরনের অভ্যাস তোমার থাকে, তাহলে খাবারের মধ্যে অনেক মানুষ খাবার খায় এবং সাথে সাথে পানিও খায়, এটা খাদ্য হজম হতে অনেক পাকস্থলীর অনেক কষ্ট হয় বা খাদ্য হজম হতে সহায়তা করে না পানি খেলে, এবং সেখানে গ্যাস্ট্রিকেরও অনেক সম্ভাবনা থাকে। তুমি এটি করতে পারো যে খাবার গ্রহণের আগে তুমি অল্প পানি খেতে পারো, কিন্তু খাবার খাওয়ার মধ্যে কখনো পানি খেতে নাই। এবং খাবার শেষ করার পরে 20 থেকে 30 মিনিট পরে তুমি যদি পানি খাও তাহলে তুমি সুস্থ থাকবে এবং খাদ্য ভালোভাবে পাকস্থলীতে হজম হবে এবং তোমার ছোটখাটো গ্যাস্ট্রিক বা অন্য কোনো বুক জ্বালা পড়া করা এই যে তো অসুখ তোমার দেখা দিবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমি তোমাদের যে সূচনা বক্তব্য দিয়েছি যে মানুষ মহাবিশ্বের এক মহাবিস্ময়কর সৃষ্টি, এবং মানুষ যে মহাবিস্ময়কর সৃষ্টি সেটা আমি আলোচনা করেছি যে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন এবং সকল প্রাণীর উপর আধিপত্য বিস্তার করার ক্ষমতা দিয়েছেন এবং সারা বিশ্বে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য জানার অনেক রহস্য জানার সুযোগ তৈরি করে দিয়েছেন। এবং এই মহাবিশ্বের মহাবিস্ময়কর সৃষ্টি যেমন মানুষ, তেমনি মানুষ যে মহাবিশ্বের মধ্যে বসবাস করছে, মানে মহাবিশ্ব আল্লাহ তাআলার একটি মহাবিস্ময়কর সৃষ্টি। যে জ্ঞানটুকু আমি যে বই থেকে ধারণ করেছি, অর্জন করেছি, তিনি হলেন ডক্টর আ.ফ.ম. আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি যে বইটি লিখেছেন তার অনেকগুলো গ্রন্থ রয়েছে। মানুষ মহাবিশ্বের মহাবিস্ময়, মানুষ মহাবিশ্বের মহাবিস্ময়, এই বইটি থেকে আমি জ্ঞান অর্জন করে ধারণ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমরা মানুষ সম্পর্কে যেমন, মানুষের মস্তিষ্ক সম্পর্কে যেমন জানার সুযোগ পেয়েছো এবং মহাবিশ্ব সম্পর্কে তুমি অনেক কিছু জানার সুযোগ পেয়েছো। এই বইতে আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে মহাবিস্ময়কর যে আল্লাহ সৃষ্টি, চোখ, আমাদের দেহ, আমাদের নাক, আমাদের কান, হাত পা প্রভৃতি সম্পর্কে একেবারে অতি আশ্চর্য বিষয়গুলি এখানে উপস্থাপন করা হয়েছে। এবং আমি সময়ের স্বল্পতার কারণে শুধুমাত্র মহাবিশ্ব এবং মানুষের মস্তিষ্ক বা মগজ নিয়ে আমি আলোচনা করেছি এবং মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষের দৈনন্দিন ক্রিয়াকর্ম করার জন্য, কাজ করার জন্য, মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যেমন খাদ্যের প্রয়োজন রয়েছে, সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে, এই খাদ্য নামক নিয়ামতটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সুষম খাদ্য দিয়েছেন, সুন্দর সুন্দর খাদ্য আমাদেরকে বরকত হিসাবে দিয়েছেন। মানুষের উপর উনি রহমত নাজিল করেছেন। সেই কোন খাদ্যের শরীরে কি পরিমাণ কাজ করে এবং কোন খাদ্যের কার্যবলে কি, যার ফলে মানুষ বেঁচে থাকে, সুস্থ থাকে, সেগুলো আমি ডিটেলস একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনামূলকভাবে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে, তোমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং এইগুলো তোমরা যদি, এই ধরনের খাদ্য তোমরা যদি শরীরের জন্য মেনটেন করো, তোমরা তোমাদের জন্য মেনটেন করো, পরিবারের সদস্যের জন্য মেনটেন করো, ইনশাআল্লাহ তোমরা অনেক সুস্থ থাকবে। আজকের এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ তোমার মঙ্গল করুক, তোমাদের মঙ্গল করুক। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।